আলী আকবর নামের একজন লিখছেন, বিমান হামলা পরিকল্পিত না হলে দরজার সামনে পড়বে কেন? এটা না হলে লাশ গুম করা হবে কেন? মানে মানুষের মনে এই প্রশ্নগুলো আসছে। আপনি কি বলবেন এই প্রশ্নগুলো নিয়ে? কিন্তু বিমান আমাকে জিনিসটা হামলা বিমান হামলা ইশফাক তো জি। বিমান না, এই ব্যাপারে আমি একদম নির্মোহভাবে বলছি যে এটা তো একটা দুর্ঘটনা। দুর্ঘটনা হয়েছে। কেউ তো, পাইলট তো নিজে, এটা কামিকাজি পাইলট না যে আমি স্কুলের উপরে গিয়ে পড়ে আমার নিজের আত্মাহুতি দিচ্ছি বলে, তা তো না। এয়ারক্রাফটটা টেক অফ করেছে, টেক অফ করে ইট ডেভেলপ, এটা একটা টেকনিক্যাল সমস্যার সমাধান হয়েছে। হি ওয়ান্টেড টু কাম ব্যাক অ্যান্ড ল্যান্ড টু সেভ দিস এয়ারক্রাফট অ্যান্ড অল। তা কিন্তু সেই যে যতটুকু যাওয়ার কথা ছিল তার আগেই সে পড়ে গেছে, এবং এয়ারক্রাফটটা ওই দুর্ভাগ্যবশত স্কুলে পড়েছে। ওখানে কিন্তু আপনার ওই স্কুলটা যদি আপনি ম্যাপে দেখেন, ওটা একদম এয়ারপোর্টের মানে গ্লাইড পাথের উপর। আমরা যে এয়ারপোর্টে যখন ল্যান্ড করে বা টেক অফ করে, সবাই কিন্তু ওই স্কুলের উপর দিয়ে যায়। এবং গত 20 বছর আমাদের এই এয়ারপোর্ট চালু হয়েছে 1980 সাল থেকে, রাইট? 1980 সাল থেকে আজকে এই গত উম, আহ, উম, আহ, কত বছর হলো, 80 থেকে 2025, এই এত বছর, 30-40 বছর ধরে কিন্তু এইভাবেই চলছে এবং এখনো চলছে। এখনো এই মুহূর্তে স্কুলের উপর দিয়েই যাচ্ছে, আসতেছে, প্ল্যান করতেছে। বা আমাদের এদিকে বারিধারা বলেন, নিকুঞ্জ বলেন, গুলশানের উপর দিয়ে তো ফ্লাইট গুলো যাচ্ছে। যখন এই এয়ারপোর্ট ডিজাইন হয়েছিল তখন তো এই এত বসতি ছিল না। এই হোল আপনার বিয়ন্ড ক্যান্টনমেন্ট বা এই গুলশানও তখন, গুলশান বনানীও খুবই বিরল ছিল আর কি, জনবিরল হুম। এলাকা। কিন্তু এখন হয়ে গেছে ঘনবসতি। যেটা আমরা বারবার, আমি যখন এয়ারফোর্সে ছিলাম, আমরা বারবার সরকারকে বলেছি যে এই এয়ারপোর্ট যদি দিনকে দিন এটা আরো বেশি বিজি হয়ে যাচ্ছে, তো আমরা হয় এয়ারফোর্স একটা আলাদা ঘাঁটি করুক ঢাকাতে। ঢাকা, কারণ ইউ সি রিমেম্বার দিস থিং, যে ঢাকা হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি, আমাদের হুম। রাজধানী, এবং একমাত্র ঢাকাতেই আমাদের রিয়েল ফাইটার্স আছে। হ্যাঁ, তো এখন এই ঢাকাতে যদি না থাকতে হয় তো ঢাকার আশেপাশে থাকতে হবে। আশেপাশে আমরা শ্রীপুর, ঘাটাইল, আপনার ইভেন এই যে বাম দিকে আপনার শ্রীনগর, যেখানে যে আড়িয়ল বিল এলাকা, একটু কম বসতিপূর্ণ যেসব জায়গায়। কারণ বাংলাদেশে একটা এয়ারফিল্ড করতে গেলে সব থেকে বড় প্রবলেম হবে যে জমি অধিগ্রহণ করা, এত ঘনবসতি। সেগুলো সম্ভব হয়নি। সরকারের কাছে অনেকবার এগুলো সার্ভে হয়েছে। একবার তো প্রায় ফিক্সড হয়ে গিয়েছিল যে আমরা এই আড়িয়ল বিলে যাব, ওখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার কথা ছিল। কিন্তু এই স্থানীয়রা আন্দোলন করলো, আন্দোলন করে পুলিশের গুলি হলো, একজন দুজন মারা গেল, সরকার বললো যাও, এখানে আমরা করবো না। এইটা কি আমরা আরো ওই যে থার্ড টার্মিনাল বানানো হলো। কিন্তু কথা টার্মিনাল বানালেন, কিন্তু আমার এই এয়ারপোর্টে তো মাত্র একটা রানওয়ে। ইউ সি, ইট ইজ নট অ্যান ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে যদি মনে করেন আপনার একটা এয়ারক্রাফটে যদি টায়ার বাস্ট হয় ল্যান্ড করতে গিয়ে, এবং এয়ারপোর্ট যদি রানওয়ের উপরে আটকা পড়ে, তাহলে যে বাকিরা এয়ারক্রাফট থাকবে, হয় তাদেরকে চিটাগাং যেতে হবে, নয় কলকাতা যেতে হবে, নয় সিলেট যেতে হবে। দিস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা নয় ওই অফ দ্যাট স্ট্যান্ডার্ড, এবং কোনো জায়গাও নেই। আপনি করবেনটা, এই যে এয়ারক্রাফটটা যেটা হলো, এটা খুবই দুঃখজনক। ধরেন এটা এটা যদি ওই স্কুলে না পড়ে ডানে, এখানে ঠিক এইরকম জায়গায় কিন্তু আজকে থেকে প্রায় 25 বছর আগে একটা ফোকার ফ্রেন্ডশিপ, যেখানে আমি নামটা বলি, মহিলা ক্যাপ্টেন ছিলেন, হুম। নামটা রোকসানা কি? পারভিন। ব্যাপার, রোকসানা। হ্যাঁ, রোকসান, ক্যাপ্টেন রোকসান, রোকসানা। ইয়েস। তখন কিন্তু এগুলো সব জলাভূমি ছিল। ওই প্লেনটা আপনার রাত্রিবেলা ঝড় বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে ওখানে ডুবে গেছে, এবং সব মারা গেছে, প্যাসেঞ্জার মারা গেছে আমাদের। কিন্তু এখন ওই ওই ডোবা নাই, সব আপনার বিল্ট আপ এরিয়া হয়েছে, এবং অনেক হাই রাইজ এই তাহলে রাজু। কি আসলে সেই আরিয়াল বিলে হবার যে সিদ্ধান্তটা হচ্ছিল সেটি আসলে খুব মানে যৌক্তিক বা অ্যাবসলিউটলি উপযুক্ত একটা সিদ্ধান্ত ছিল? অত্যন্ত সেই সময় উপযুক্ত। স্থানীয় এবং তখন বিএনপি আর কি সংসদে ছিলেন। আমার মনে পড়ে যে তখন তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন যে বিরোধী দলের দাবি মেনে নিলাম, একরকম আমি খুশির জানি সাথে। না কারা দাবি করেছে, স্থানীয় ওখানে বড় বড় আপনার মাছের ঘের আছে। হ্যাঁ, ওখানে হুম। কিছু প্রভাবশালী লোকরা এগুলো কন্ট্রোল করে, তারাই এইসব অর্গানাইজ করেছে। কিন্তু আমাদের প্ল্যান ছিল এত সুন্দর একটা রানওয়ে হতো, আপনার ওই ওয়াটার বডি রেখে, ওয়াটার বডিকে অ্যাকচুয়ালি আরো সুন্দর করে, ওয়াটার বডি থাকতো, আপনার মাছও থাকতো,
ওখানে রিসর্ট হতে পারতো, ওখানে হোটেল হতে জি, পারতো। মানে এবং সেটি একটা খুব আসলে ভালো প্ল্যান সিদ্ধান্ত ছিল ছিল যে বলছেন। মেট্রো রেল ইশফাক ইনাম দিয়ে। চৌধুরী, একটু সংক্ষেপে আরেকটু শুনতে চাই যে সেটি একটি ভালো সিদ্ধান্ত, মানে দুটোই সিদ্ধান্ত নিয়ে তৎকালীন সরকারের, কারণ সেই রেস তো এখনো চলছে। এই একটা সিদ্ধান্ত যে আরিয়ল বিলে হবার সিদ্ধান্তটা হলে খুব সঠিক বা যৌক্তিক ছিল বলছেন আপনি। আর একটা হচ্ছে যে আরেকটা এই যে সিদ্ধান্ত আমি বলি। বিমানগুলো কেনার যে সিদ্ধান্ত, ওকে, ওকে, বিমানের কথা আমি বলি। 36টি বিমান, জি। আমাদের প্ল্যান ছিল, আর দেখেন, আমি তখন ডাইরেক্টর এয়ার ডিফেন্স ছিলাম। 98-এর দিকে আমরা 8টা MiG-29 কিনলাম। ওকে। তো কথা ছিল এই 8টা MiG-29, তারপরে আরো 8টা কিনে একটা স্কোয়াড্রন হবে। তারপরে MiG-29 এর আরো উন্নত ভার্সন, এবং তারপরে কন্টিনিউয়াস। কিন্তু তখন বলা হলো যে এই এয়ারক্রাফট এত সফিস্টিকেটেড, বাংলাদেশে এটা চালাতে পারবে না, এটা মেনটেনেন্স করতে পারবে না, এটা 1 মিনিটে বাংলাদেশের আকাশ সীমা, নানান ধরনের অদ্ভুত কথাবার্তা। কিন্তু দেখেন আজকে পর্যন্ত ওই 8টা এয়ারক্রাফট, এখনো 8টা এয়ারক্রাফট আছে। ইউসি, হয়তো মাঝে মাঝে আনসার্ভিসেবল থাকে, বাট 6টা 7টা 5 4টা 5টা সবসময় থাকে। একটা বাই দ্য গ্রেস অফ গড অফ নাইনটি একটা অ্যাক্সিডেন্ট হয়নি। কিন্তু ওই 8টার পর থেকে আজ পর্যন্ত কোনো আধুনিক বিমান কেনা হয়নি। হ্যাঁ, F7 গুলো আমরা 1980 সাল থেকে অপারেট করছি। তবে F7 গুলোর উন্নয়ন হয়েছে। F7 প্রথম জেনারেশনে যে F7 কেনা হয়েছিল, পরের দিকে F7 যেটা, এটা ক্র্যাশ করলো F7B। বাংলাদেশের জন্য তারা একটা স্পেশাল ইয়ে করেছিল। অ্যারোডাইনামিক্স এ কিছু চেঞ্জ হয়েছে, এভিয়নিক্স এ ওয়েস্টার্ন এভিয়নিক্স লাগানো হয়েছে, রেডার লাগানো হয়েছে, এবং ইট ইজ এন আপগ্রেডেড ভার্সন। সো ওয়েল, এগেইনস্ট, মানে ইট ক্যান স্টিল অপারেট ফর আদার 10-15 ইয়ার্স। কারণ একটা এয়ারক্রাফটের একটা লাইফ সাইকেল থাকে, হুম। সাধারণত 25 থেকে 30 বছর। অ্যাবসলিউটলি, আপনি যদি প্রপার মেনটেনেন্স করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা টাইম আসে যখন আপনি এটা তো একটা জেনারেশনের আগের জেনারেশন। এরপরে কয়েকটা ভার্সন এসে গেছে। এখন F16, F16 ইজ অলসো ওল্ড নাও, F35, রাফায়েল, ইউনো, রাশিয়ান সুখোই, এগুলো দিজ আর দ্য এয়ারক্রাফট। চাইনিজ J10, J11। তো এগুলো বারবার এয়ারফোর্স থেকে কিন্তু প্রপোজাল গেছে, কিন্তু আনফর্চুনেটলি আমি এটা অন্যান্য চ্যানেলেও বলেছি যে 3টা বাহিনীর মধ্যে আমি একদম ডিসপ্যাশনেটলি বলছি যে এয়ারফোর্স হয়তো তার কেসটা ওইরকম স্ট্রং ভাবে দেয়নি। নেভির যেভাবে গ্রোথ হয়েছে বাংলাদেশে, আর্মির যেভাবে গ্রোথ হয়েছে, বোথ ইন ম্যান পাওয়ার অ্যান্ড ইন ইকুইপমেন্ট, এয়ারফোর্সের হয়তো ম্যান পাওয়ারের গ্রোথ হয়েছে, এয়ার ভাইস হুম। মার্শাল হুম। থেকে এয়ার মার্শাল, এয়ার চিফ মার্শাল হয়েছে। কিন্তু ফাইটিং যে পাওয়ার, আমরা হুম। ট্রান্সপোর্ট কিনেছি, হেলিকপ্টার কিনেছি, এগুলো ভালো, কিন্তু যে ফাইটিং যে এলিমেন্টটা, উইচ ইজ ফাইটার এয়ারক্রাফট, বম্বার এয়ারক্রাফট, এগুলোতে আমাদের ইনভেস্টমেন্ট হয় নাই, যার ফলে আজকে এইসব ক্রিটিসিজম। তাহলে একদম একটু সংক্ষেপে যদি এটার সামারি করি, যে তাহলে এই যুদ্ধ বিমান F7 BGI যেটি বলা হচ্ছে, এই মডেল যেটি বিধ্বস্ত হলো, সেটি বা সেটির 36টি বিমান একসাথে কেনা হয়েছিল 2013 সালে বলে জানছি আমরা, সেই সিদ্ধান্তটা কি ভুল ছিল? মানে না, এরকম ভুল ভুল। রাজনীতিবিদ যে এখন এটা বলছে ভাঙাড়ি বিমান, পচা মাল না, কেনা না, না, হয়েছে, মানে না, এই। না, এটা এটা নয়, এটা নয়। কখনোই ওই ভাঙ্গারি কেউ বানায়ও না কেউ। আমরা অ্যাবসলিউটলি, যে ধরেন হয়তো এইরকম চয়েস, আমি তো আর তখন বিমান বাহিনীতে ছিলাম না। আমি আমি কিন্তু ওই সময়ই চলে আসছি, 2003-এ চলে আসছি। যে আপনি 36টা F7 কিনতে পারেন, ওই দামে আপনি 10টা রাফায়েল কিনতে পারেন, অথবা ওই দামে হয়তো আপনি আহ 6টা সুখোই কিনতে পারেন। বিকজ দ্য মোর ইউ গো ফর দ্য মডার্নাইজেশন, ইউ উইল অলসো হ্যাভ টু স্পেন্ড মোর মানি। আপনি জানেন এই যে এখনকার এই রাফায়েলের কথাই বললাম, এগুলো প্রায় 80-90 মিলিয়ন ডলার এক একটা পিস। তো আমাদের তো দ্য কিট ইজ স্মল, আমাদের যে বাজেটের, সেখান থেকে আর্মিকে দিতে হবে, নেভিকে দিতে হবে, এবং এয়ারফোর্সের আমি বলবো যে প্রায়োরিটিটা তখন ইয়ে হয়। তবে যখনই যে প্লেনটা কিনবো, সেটা তো আমি ফ্যাক্টরি থেকে ফ্রেশ আমি কিনবো, এবং যেসব রিকোয়ারমেন্ট আমাদেরকে আমরা দিব, যে আমার এই এই জিনিস হুম। হুম। থাকতে হবে, এই ক্যাপাবিলিটিস থাকতে হবে। তো এখন যদি আহ, মানে দিস ইজ নট এইসব কথাবার্তা যেসব বলা হচ্ছে, এগুলো ঠিক না। জি, এয়ারক্রাফট, যে স্পষ্ট। ধরেন এই হুম। এয়ারক্রাফটটা সকালবেলা কমপ্লিট চেকিং করে যখন সবকিছু ইয়ে হয়, তখন এটা চলে আসে অপারেশনে। পাইলট নিজে দেখে,
নিজে ইয়ে করে সব ঠিকঠাক আছে। আমাদের প্রত্যেকটা এয়ারক্রাফটের একটা লগ বুক থাকে, কোন জিনিসটা কখন বদল হয়েছে সেগুলো সব ইতিহাস থাকে, যেটা এখন ইনভেস্টিগেটিভ, যদি কোনো ফল্ট থেকে থাকে সেগুলো শাস্তি হবে, তারপরে এই এয়ারক্রাফটটা টেক অফ করে। কিন্তু তারপরেও দেখেন পৃথিবীতে, এই যে সেদিন আহমেদাবাদে হলো বা তার আগে একটা সিরিজ অফ, মনে আছে বোয়িং, বোয়িং এর সেভেন জি। সেভেন 27 অর সামথিং, মানে একের পর এক অ্যাক্সিডেন্ট হচ্ছিল। পরে তারা দেখলো যে এটা খুব একটা 737 সমস্যা বোয়িং এর। তো তারপরে সারা পৃথিবীর ওই এয়ারক্রাফট গুলো গ্রাউন্ড করে ওটা চেঞ্জ করে। দেখো এগুলো তো হতে পারে, হতে জি, পারে। দুর্ঘটনা হতেই পারে, জি। তবে স্পষ্ট, আমি মানে আমি ওই এটা ভাঙাড়ি আবার বা পচা শেষ মাল করার এগুলো আগে, বলবার খুব সুযোগ শেষ নেই। করার আগে আমি বলে নেই যে আমাদের প্রশ্ন করা উচিত, ওই কেউ প্রশ্ন করছে না যে এই স্কুলটা যে ওখানে হলো, এই স্কুলটা এই লাইনে একদম মানে জিরো লাইনে যে স্কুলটা হলো, এটার পারমিশন ছিল কিনা, এবং এইটার কি কত তালা পর্যন্ত ছিল বা কি ধরনের, এবং আরো যেটা হচ্ছে সেগুলো নিয়ে সাবধান হতে হবে। অনেকে করে কি, হয়তো 10 তলার পারমিশন আছে, 16 তলার বানায় ফেলছে, হয়তো জি। 4 তলার পারমিশন নিয়েছে ঠিকই, জি। পরে আস্তে করে আরো 2 তলা বানাইছে, কোনো ইন্সপেকশন নেই, কোনো জনাব ইন্সপেক্ট। ইশফাক ইলাই চৌধুরী, একদম স্পষ্ট আপনার বক্তব্য, কিন্তু যখনই কোনো এরকম দুর্ঘটনা ঘটে তখনই আমরা এটা নিয়ে কথা বলি যেখানে পারমিশন ছিল কিনা, এবং কোনো কিছুরই আসলে পারমিশন ছিল না, সেটা অগ্নি দুর্ঘটনা হোক বা যেরকম দুর্ঘটনাই হোক না কেন, কোথাওই আমাদের দেশে পারমিশন থাকে না। অতএব এই প্রশ্নটাও খুব, মানে একদমই সবখানেই প্রশ্ন করা যায় যে এই বাসার পারমিশন আছে কিনা, ওই বিল্ডিং এর পারমিশন আছে কিনা, 5 স্টার হোটেলের উপরতলা করা হলো তার পারমিশন আছে কিনা, সবখানে দেখা যাবে গোজামিল রয়ে গেছে।